ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আমার বাড়িতে, আমার ঘরে, আমার বিছানার উপরে থেকে আমাকে ধমক দিস? আমাকে ধমক দেওয়ার তোর এত সাহস হয় কি করে? আর এই তোমার সাথে আমি যা করেছি তার জন্য যদি শাস্তি দিতে হয় তাহলে আমাকে দাও, কিন্তু আমার বাবা মাকে নিয়ে খারাপ কিছু বলো না। আমি তো খারাপ কিছু বলি নাই, শুধু সত্যি কথাই বলছি। না করতে পারবি তুই? ফকিন্নি, তোর বাপ ফকিন্নি না? তুই ছোট লোকের ছেলে না? আর ওই শেষবারের মতো বলছি, যা বলার আমাকে বলো। যদি আর একবার তুই আমার মা বাবা নিয়ে কিছু বলিস তাহলে কিন্তু। তাহলে কিন্তু কি? বল, কি করবি তুই? আমি নিশ্চুপ। তুই ভুলে যাস না, তুই এখন আমার বাড়িতে রয়েছিস। শুধু তুই কেন, তোর সম্পূর্ণ পরিবার এখন আমার বাড়িতে রয়েছিস। একে পরিষ্কারভাবে কি বলে জানিস? আমি নিশ্চুপ। একে পরিষ্কারভাবে বলে তুই আর তোর ফকিন্নি পরিবার আমার টাকার বাড়িতে রাস্তার কুকুরের মতো পড়ে রয়েছিস। শুধু তাই নয়, কুকুরদের মানুষ যেমন রুটির টুকরো ছিঁড়ে খাওয়াই, তেমনি আমি তোর আর তোর সম্পূর্ণ পরিবার আমার দেওয়ার টাকার টুকরোতে চলছিস। চুপ করেই আছি, কথা বলার কোনো শক্তিই নেই। একটা কথা তুই কান খুলে শুনে রাখ, ভুলেও যদি আমার ক্ষতি করার চেষ্টা করেছিস বা আমার সাথে উঁচু গলায় কথা বলার চেষ্টা করেছিস, তাহলে এখন এই মুহূর্তে আমি তোকে, ওই ফকিন্নি পরিবারকে আমার বাড়ির থেকে লাথি দিয়ে বের করে দেব। এবারও আমি চুপ। আর এর কথা শুনে আমার চোখ বেয়ে জল পড়তে লাগলো, কারণ আমি ছোটবেলা থেকে চেষ্টা করেছি কখন আমার জন্য যেন আমার পরিবারকে ছোট হতে না হয়। এর আগ পর্যন্ত আমি সফল হয়েছি, কিন্তু আজকে আমার সেই পরিবারকে আমার জন্য খারাপ কথা শুনতে হচ্ছে। এটা আমি মেনে নিতে পারছি না, তাই না চাইতে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কিছু সময় পর আরোহী আবার বলে উঠলো, তুই কি মনে করেছিস আমি তোদের মতো ফকিন্নিদের নজর সবসময় কিসের উপরে থাকে আর তোদের কিভাবে হাত করা যায় সেটা আমি জানি না? এবার আমি চুপ। আমি খুব ভালো করেই জানি তোদের মতো ছোট লোকদের নজর সবসময় টাকার উপরে থাকে। তাই তো যখন আমি আমার মা বাবাকে দিয়ে তোর মা বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম, তখনই তারা কিছু না ভেবেই বিয়েতে রাজি হয়ে গেল। কোনো ধরনের কথা বলছি না। এত সহজে তারা রাজি হয়ে যাওয়ার কারণে আমার জন্যই ভালো হয়েছে, না হলে তোকে বিয়ে করার জন্য আমার অন্য পথ অবলম্বন করতে হতো। আর হ্যাঁ, ভুলেও ভাবিস না তোকে আমি ভালোবাসি। তোকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, তাই তোকে বিয়ে করার জন্য আমি এত উঠে পড়ে লেগেছিলাম। তুই যদি এমন কিছু ভেবে থাকিস তাহলে তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুল করছিস। তোকে আমি বিয়ে করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। সেই দিন তুই আমার সাথে যা করেছিস তার প্রতিটা কাজের এর হিসাব আমি তোর জীবনের নরক বানিয়ে দেব। তার সাথে তোকে আমি বুঝিয়ে দেব এই আরোহী কি জিনিস। আরোহী রাগী কণ্ঠে বলে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ভেবেছিলাম আরোহী এখানে সবকিছু শেষ করে দেবে আর বাকিটা রাত শান্তিটা কাটাতে দেবে, কিন্তু না, আমি ভুলছিলাম। এরপর আরোহী এমন কিছু বলল যা শুনে আমার নিজেরই ঘৃণা হতে লাগলো। আর তুই কি জানি বললি তুই আমার স্বামী, তাই না? তোর কোনো যোগ্যতা আছে এই আরোহী চৌধুরীর স্বামী হওয়ার? আমি নিশ্চুপ। আমি একদিনে যত টাকা খরচ করি তত তোর ওই ফকিন্নি পরিবার এক মাসে দেখাতে পারে কি না সন্দেহ। আর আমার এক প্রজেক্টের ফলে যতটা আয় হয় সেসবের কথা নাই বা বললাম। এবারও আমি চুপ। তোর কেন, তোর সম্পূর্ণ পরিবারের কোনো যোগ্যতা নেই আমার একদিনের খরচ চালানোর, হ্যাঁ আবার এসেছে আমার স্বামী হতে। তুমি যখন জানো তোমার খরচ চালানোর মতো যোগ্যতা আমার নেই, তাহলে কেন আমাকে বিয়ে করলে? ওই যে বললাম তোর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য এইভাবে আমার জীবনটা নষ্ট করার কি কোনো প্রয়োজন ছিল? এখনো তো আমি কিছু করি নাই, সামনে দেখ তোর সাথে আমি কি কি করি। তোমার যা কিছু করার দয়া করে আমার সাথে করো, কিন্তু আমার পরিবারের সাথে কিছু করো না। ওদের তো কোনো দোষ নেই। দোষ গুণের হিসাব এই আরোহী চৌধুরী রাখে না। আমার পথে যে বাধা হতে আসবে তার জীবনে আমি নরক বানিয়ে দেব, হোক সেটা তোর বাবা মা বা তোর ছোট বোন। আরোহী উক্ত কথাগুলো বলে তার বিছানায় বসে পড়ল। তার সাথে আরোহীর মুখ থেকে এইসব কথা শুনে আমিও বিছানায় বসে পড়লাম। সেই সাথে আমার জন্য আমার মা বাবা, বিশেষ করে ছোট বোনের উপর আগামী দিনে যেসব বিপদ আসতে চলেছে সেই সব নিয়ে ভাবতে লাগলাম। আমি যখন আমার ভাবনায় তলিয়ে গিয়েছি ঠিক সেই সময় আমার পেটে ধুপ করে একটা লাথি পড়ল। আমি লাথির তাল সামলাতে না পেরে ঘুরিয়ে ঘুরিয়ে আমার সামনের দিকে চলে গেলাম। এক পর্যায়ে আমার মাথা সামনে থাকা দেয়ালে গিয়ে লাগে, যার ফলস্বরূপ আমি ব্যথায় কুঁকিয়ে উঠি এবং আমার মুখ থেকে আহ করে মৃদু আর্তনাদ বের হয়। হঠাৎ লাথি খাওয়া এবং হঠাৎ করে দেয়ালের সাথে বাড়ি খাওয়ার কারণে আমার মাথায় একটু সময়ের জন্য ঝিম ধরে যায়। যতক্ষণে মাথা উঁচু করি ততক্ষণে অনুভব করি আমার কপাল ভিজে উঠতে শুরু করে দিয়েছে। জলরাশি কপালে এসে জমা হতে শুরু হয়েছে। পরিশেষে যখন কপালে হাত দিয়ে সেই জলরাশি স্পর্শ করে হাত সামনে আনলাম,
তখন বুঝতে পারলাম সেগুলো জলরসি নয়, বরং রক্ত, যার মানে দেয়ালে বাড়ি লাগার কারণে আমার কপাল পেটে রক্ত বেরোচ্ছে। আমি এর কোনো উপায় না পেয়ে সেই ফাটা জায়গায় হাত দিয়ে চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করতে লাগলাম। আমি যে কপালে হাত দিয়ে পেছনের দিকে ঘুরলাম, সেই সময় আরোহী আমার দিকে তাকিয়ে বলতে শুরু করে দিল, ফকিন্নির বাচ্চা, তোর কোনো যোগ্যতা আছে আমার এই বিছানায় বসার, যে তুই আমার বিছানায় বসতে আসছিস? কুত্তার বাচ্চা, জানিস আমার এই বিছানার দাম কত? তোর মতো ফকিন্নির বাচ্চাকে বিক্রি করে দিলেও আমার এই বিছানার দাম উঠবে না। আর তুই কিনা এসেছিস আমার বিছানায় বসতে? বসতে এসেছিস তো এসেছিস, তোর ওই ফকিন্নের নোংরা শরীর নিয়ে এখানে বসতে এসেছিস। একবার তোর ওই নোংরা শরীর থেকে ময়লা এই বিছানায় লেগে গেলে সেই ময়লা কি তোর ওই ছোট লোক মা উঠাবে নাকি ওই ফকিন্নি বোন? তুই নিজেকে ভাগ্যবান ভাবতে পারিস যে আমি তোকে তোর ওই নোংরা শরীর নিয়ে আমার ঘরে প্রবেশ করতে দিয়েছি, আর তুই কিনা সেই সুযোগ কাজে লাগিয়ে আমার বিছানায় বসতে এসেছিস। মন তো চাচ্ছে এখনই তোকে আমি এই ঘর থেকে লাথি দিয়ে বের করে দিই। আরোহীর কথা শুনে একদিকে আমি নিজের কপালের ব্যথা ভুলে গিয়েছি, আরেকদিকে নিজেকে এত ছোট, অযোগ্য, এমনকি নোংরা মনে হচ্ছে যে আরোহীর এই ঘরে থাকতেই হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তার সাথে কোনো এক অজানা কারণে আমার গলা ধরে আসছে, হয়তো গলা ফেটে কান্না আসছে, কিন্তু কোনোভাবে সে কান্না আটকে রেখে অতি কষ্টে আমি আরোহীকে বললাম, থাক থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই তোমার ঘর থেকে বের হয়ে যাচ্ছি। তুমি তো ঠিকই বলেছ, আমাকে যদি বিক্রি করে দাও তাহলে তোমার ঘরের একটা আসবাবপত্র সমান দাম হবে না। তার উপরে আমি যে নোংরা ফকিন্নি মানুষ, কখন তোমার কোন জিনিসের উপর হাত রেখে ফেলবো, বসে পড়বো, তখন আবার দেখা যাবে তোমার তো দামি দামি জিনিসগুলো নোংরা হয়ে যাবে। তার চেয়ে ভালো আমি ঘর থেকে বের হয়ে যাই। যা না যা, এখানে ছোট লোকের মতো দাঁড়িয়ে বকবক করছিস কেন? এমনিতেই তুই ঘরে আসার পর থেকে তোর শরীরের ওই দুর্গন্ধর কারণে আমার বমি বমি আসছে। তুই যদি সারা রাত এই ঘরে থাকিস তাহলে নির্ঘাত কালকে আমাকে হাসপাতালের বেডে পাওয়া যাবে। না না, তার কোনো প্রয়োজন নেই। আমার মতো নোংরা মানুষের জন্য তোমার হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে ভালো আমি এই ঘর থেকে চলে যাই। তারপর আর আরোহীকে আমি কিছু বলার সুযোগ না দিয়ে কপালে হাত দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করতে করতে আরোহীর ঘর থেকে বেরিয়ে গেলাম। আরোহীর কথা শুনে আমার নিজেকে এতটাই ছোট লোক এবং আরোহীর বাড়ির তুলনায় নিজেকে এতটা নগণ্য লাগছিল যে আমার শুধু আরোহীর ঘর নয়, বরং আরোহীদের সম্পূর্ণ বাড়িতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল। তাই আমি কোনো দিকে খেয়াল না করেই প্রথমে আরোহীর ঘর এবং সবশেষে আরোহীদের বাড়ি থেকে বের হয়ে গেলাম। তারপর আপন কপালে হাত দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আশেপাশের কোনো ডাক্তারের দোকান খুঁজতে লাগলাম। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় যদি একটু খেয়াল করতাম তাহলে হয়তো অনেক কিছু দেখতে পারতাম, যা আমার জন্য হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু বাকিদের জন্য স্বাভাবিক হতো না। কারণ আর যা হোক না কেন, এর আগে পৃথিবীতে কেউ বাসরাতে এ ঘরে নতুন বিয়ে করা বউ রেখে বরকে বের হতে দেখেনি, কিন্তু আমার ক্ষেত্রে এই বিষয়টি হলো। তাই না দেখে বলা যায় মানুষ অবাক হয়ে আমার চলে আসার দিকে তাকিয়েছিল। আমি এত কিছু না ভেবে আমার মতো করে হেঁটে হেঁটে কিছু দূরে থাকা একটা ডাক্তারের দোকানে গিয়ে উঠলাম এবং তাদেরকে বললাম আমার মাথায় ব্যান্ডেজ করে দিতে। আমার কথা অনুসারে তারা আমার মাথায় ব্যান্ডেজ করে দিতে লাগলো আর মুখে হাসি এনে আমাকে বলতে লাগলো, কি ভাই, মাথায় এত ব্যথা কি করে পেলেন? এই তো ভাই, কিছু একটা সাথে বাড়ি খেয়েছি, তাই মাথা ফেটে গেছে। আপনাকে তো দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি থেকে এসেছেন। তা বৌদিকে মেরে কপাল ফাটিয়ে দিয়েছে নাকি? হুম। কথাটা শেষ করে ছেলেটি একটু শব্দ করে হাসলো আর আমি চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর ছেলেটি হাসি থামিয়ে দিয়ে বলল, সরি ভাইয়া, কিছু মনে করিয়েন না, আমি আসলে আপনার সাথে একটু ফাইজলামি করছিলাম। না না, আমি কোনো কিছু মনে করিনি, আর আমি বুঝতে পেরেছি আপনি আমার সাথে ফাজলামো করেছেন। তারপর ছেলেটির সাথে টুকটাক কথা বলতে লাগলাম। কপালে ব্যান্ডেজ করে শেষ হয়ে গেল। আমি ছেলেটিকে তার প্রাপ্য দাম মিটে দোকান থেকে বের হয়ে গেলাম। দোকান থেকে বের হয়ে আমি ভাবতে লাগলাম, এখন আমি যাব কোথায়? বলে আমি আর আরোহিতের বাড়িতে যাব না, তাহলে এখন আমার কাছে একমাত্র পথ খোলা আছে আমাদের বাড়ি। আমি কি সেখানে চলে যাব? হ্যাঁ, সেখানেই চলে যাই। এইসব মনে মনে ভেবে আমি বাড়ির দিকে হাঁটতে লাগলাম। সেই সাথে আমার চোখের সামনে আরোহীর সাথে পরিচিত থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত সকল মুহূর্ত ভাসতে লাগলো। চলুন এবার তাহলে আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম সাগর, মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান। আমার পরে আমার এক ছোট বোন আছে। ছোট বলতে সে ততটা ছোট না, সে এখন 8ম শ্রেণীতে পড়ে, আর তার নাম নিধি। আমার বাবার স্বপ্ন ছিল আমি পড়ালেখা করে বড় কিছু হব, পরিবারে হাল ধরবো। তাই তো আমার বাবার কাছে যে টাকা ছিল প্রায় সবটা আমার পড়ালেখার পেছনে লাগিয়ে দিয়েছে। পড়াশোনা শেষ করে আমি চাকরির পিছনে ছুটতে শুরু করে দেই। ততদিনে আমার বাবার সব টাকা প্রায় শেষ বললেই চলে। তাই নিজের জন্য সেই সময় আমার যতটা না চাকরির প্রয়োজন ছিল, আমার পরিবারের জন্য তার চেয়ে বেশি চাকরির প্রয়োজন ছিল। কিন্তু এত এত মানুষের ভিড়ে আমার চাকরি হওয়ার কোনোই নামগন্ধই পাওয়া যাচ্ছিল না। প্রতিদিনের ন্যায় আমি চাকরি ইন্টারভিউ দিয়ে বাড়িতে আসার পর মা আমার সামনে এসে দাঁড়াতো আর বলে উঠতো, বাবা,
তোর চাকরি হলো? আমি নিশ্চুপ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম। কি হলো? কথা বলছিস না কেন? ইন্টারভিউ দিয়ে আসলাম, তারা বলেছে পরে জানাবে। পরে পরে করে তো কতগুলো ইন্টারভিউ দিয়ে ফেললি, একটা থেকেও তো কোনো খবর আসলো না। না আসলে আমি কি করব মা, তুমি তো জানো আমাদের মতো মানুষের জন্য একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। এখানে মামা চাচা না থাকলে চাকরি পাওয়া যায় না। বাবা, আর একটু ভালো করে চাকরি খুঁজে দেখ না, হয়তো একটা চাকরি পেয়ে যেতে পারিস। খুঁজি তো মা, কিন্তু না পেলে আমি কি করব? ঠিক আছে, এখন তুই ঘরে যা, ঘরে গিয়ে হাত পা ধুয়ে আয়, আমি তোর খাবার ভাড়ছি। ঠিক আছে মা। তারপর আমি মায়ের কথা মতো আমার ঘরে হাত পা ধুতে চলে গেলাম। এমনি একদিন রাতে আমি আমার মা বাবার ঘরের পাশ দিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছিলাম, তখন শুনতে পেলাম বাবা আমাকে জিজ্ঞাসা করছে, কি গো, সাগর কি বললো? ওর চাকরির কোনো খবর হলো? না, এখন নাকি কোথাও থেকে কেউ ডাকে নাই। হ্যাঁ, ছেলেটার যে কি হবে সেই চিন্তায় চিন্তায় আর আমার ভালো লাগে না। তুমি এত চিন্তা করো না তো, দেখবে একদিন ঠিক ওর কোনো একটা গতি হয়ে যাবে। সেটাই জানি হোক। তুমি একবার নিজের দিকে দেখেছো? চিন্তা করতে করতে নিজেই কি অবস্থা করেছো। ঘরে এত বড় ছেলে বেকার বসে রয়েছে, চিন্তা কিভাবে না করি বলো তো? সেও না হয় হলো, আর আমি যে বলেছি এখন একটা কাজ একটু কম করে করতে, কিন্তু তুমি তো শুনছো না। এখন কিছুদিন বিশ্রাম নিলে কি এমন হয় বলো তো? আমি এখনো যদি বিশ্রাম নিতে থাকি তাহলে সংসারের কি হবে একবার ভেবে দেখেছো? আমি শুধু নিঃস্ব হয়ে শুনছিলাম। তখন তো আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। তাই বললে এত খাটাখাটনি করবে? এত কষ্ট করার ফলে তোমার শরীরে যে দিন দিন অবনতি হচ্ছে, সেই খেয়াল কি তোমার আছে? আরে ওইসব কিছু না। কিছু না নাকি কিছু, সেটা তো আমি ভালো করে দেখতে পারছি। তারপর মা বাবা নিজেদের মধ্যে আরও কথা বলতে লাগলো, কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই অনেকটা বাধ্য হয়ে আমি সেখান থেকে নিজের ঘরে চলে আসি। বাবার মুখে এই কথাগুলো শুনে নিজের ভিতরে অজানা একটা কারণে একটা অপরাধবোধ এবং খারাপ লাগা এসে ভিড় করছিল। যদি আর কিছু সময় সেখানে থাকতাম তাহলে তো সেখানে দাঁড়িয়ে কান্না করে দিতাম। তাই কান্না করার আগে ঘরে চলে আসলাম। সেই সাথে সিদ্ধান্ত নিলাম আগামীকাল আমার যে ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউতে যেভাবেই হোক ভালো করে চাকরিটা নিজের করে নিতেই হবে। এইসব ভেবে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম এবং পরের দিন সকালে যথারীতি তৈরি হয়ে মায়ের দোয়া নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কিন্তু রাস্তায় নেমে বিপত্তিতে পড়ে গেলাম, কারণ কোথাও কোনো রিক্সা পাচ্ছিলাম না। এদিকে ইন্টারভিউর জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই অনেকটা বাধ্য হয়ে আমি অফিসের দিকে হেঁটে যেতে লাগলাম। আর এই হেঁটে যাওয়া আমার জীবনের কালো হয়ে গেল, কারণ তারপরে আমার সাথে এমন কিছু ঘটলো যার কারণে আজকে আমাকে এত বড় অপমানের সম্মুখীন হতে হলো। বাড়ি থেকে অফিসের দিক অনেকটা পথ যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা জায়গায় মানুষ গোল হয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। আমার যেহেতু সেই দিক দিয়ে এগিয়ে যেতে হবে তাই আমি এগিয়ে গেলাম, আর একটা সময় সেই ভিড়ের ভিতরে ঢুকে গেলাম। তারপর আমি দেখতে পেলাম একটা সাদা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের ঠিক সামনে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রয়েছে। তার পাশে একটা রিক্সা দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে স্পষ্ট বোঝা যায় বৃদ্ধ লোকটি একজন রিক্সা চালক। রিক্সা চালকের সাথে তার সামনে থাকা গাড়িটির মেয়েটি তর্কাতর্কি করছে। আর সেই ঘটনার বাকি সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে। যে মেয়েটি তর্কাতর্কি করছে তার চেহারাটা খুবই সুন্দর, খুব সুন্দর বলে ভুল হবে, বরং বলা উচিত সেই মেয়ের চেহারা অনেক বেশি সুন্দর, ঠিক প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো। কিন্তু মেয়েটির আচার আচরণ নিম পাতার তিক্ততার চেয়েও যেন বেশি। ওনাদের মধ্যে কী হয়েছে সেটা আরও ভালো করে জানার জন্য আমি আমার পাশে থাকা একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হয়েছে? সবাই তো ভিড় করে রেখেছে। আপনি সামনে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটি আর বৃদ্ধ রিক্সা চালককে দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। মেয়েটি নাকি তার গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন ভুল করে মেয়েটির গাড়ির সামনে বৃদ্ধ রিক্সা চালক তার রিক্সা নিয়ে চলে আসে। রিক্সায় দুটো মোটা মোটা যাত্রী থাকায় বৃদ্ধ রিক্সা চালক এই রিক্সা টানতে কষ্ট হয়ে যাচ্ছিল। আমি নিশ্চুপ। তাই রিক্সা চালক ধীরে ধীরে রিক্সা চালাচ্ছিল, আর এইদিকে মেয়েটির দেরি হয়ে যাচ্ছিল। মেয়েটি গাড়িতে বসে কয়েকবার হর্ন দেওয়ার পরে রাস্তায় জায়গা না থাকার কারণে রিক্সা সরিয়ে নিতে পারছিল না, আর না একটু দ্রুত চালিয়ে সামনে এগিয়ে যেতে পারছিল। এবারও চুপ করে থাকলাম। অন্যদিক দিয়ে গাড়ি চলে আসার ফলে ওভারটেক করে গাড়ি নিয়ে যেতে পারছিল না। তাই এখন গাড়ি থেকে বের হয়ে রিক্সা চালককে যা নয় তো তাই বলছে। লোকটির মুখ থেকে এইসব শুনে বৃদ্ধ রিক্সা চালকের জন্য আমার খারাপ লাগলো। এইদিকে মেয়েটি রিক্সা চালকের উদ্দেশ্যে বলছে,
ওই ছোট লোকের বাচ্চা, তোকে আমি সেই কখন থেকে তোর এই ভাঙা রিক্সা রাস্তা থেকে সরিয়ে নিতে বলছি, তোর কানে যায় না? মামুনি, রাস্তায় তো আর জায়গা নেই, তাহলে আমি রিক্সা কিভাবে সরিয়ে নিব তুমিই বলো। মামুনি কি? হ্যাঁ, ওই মামুনি কি? আমি কোন দিক দিয়ে তোর মেয়ে হয়ে রে, ছোট লোকের বাচ্চা কোথাকার? তুই জানি আমার বাবার কত বড় লোক, তোদের মতো ছোট লোকদের আমি আমার বাড়ির কাছে মানুষই মনে করি না। তুমি তো আমার মেয়ের বয়সী, তাই তোমাকে আমি মামুনি বলে ডাকলাম। মেয়ের বয়সী কিন্তু মেয়ে তো না, তাহলে কোন সাহসে তুই আমাকে মামুনি বলে ডাকলি? সরি, আমার ভুল হয়ে গিয়েছে। যা, তোকে এইবারের মতো মাফ করে দিলাম। এখন কথা না বাড়িয়ে চুপচাপ তোর ওই ভাঙা রিক্সা রাস্তা থেকে সরিয়ে ফেল। তুমি তো নিজেই দেখছো রাস্তায় রিক্সা সরানোর কোনো জায়গা নেই, তাহলে আমি আমার রিক্সা কিভাবে সরিয়ে নিব তুমি বলো। তার মানে তুই রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিবি না? না। তুই জানিস এতক্ষণ ধরে তোর এই ফালতু কথা আর ফালতু কাজকর্মের জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গিয়েছে? না। তোর ভালোর জন্য আমি তোকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সেই সুযোগ কাজে না লাগিয়ে উল্টো তোর ওই ভাঙ্গা রিক্সা এখনো দাঁড় করিয়ে রেখেছিস। তাই আমি নিজেই এখন তোর ওই ভাঙ্গা রিক্সা ভেঙে গুড়িয়ে দিব, সেই সাথে তোকে হাড়ে হাড়ে পুছিয়ে দিব এই আরোহী চৌধুরী কি জিনিস। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। কথাটা শেষ করে মেয়েটি রিক্সার দিকে এগিয়ে যেতে লাগলো। এটা দেখে বৃদ্ধ রিক্সা চালক মেয়েটির পেছনে পেছনে যেতে লাগে আর মিনতি সুরে বলতে লাগে, মেম সাহেব, এই রিক্সাই আমার শেষ সম্বল। আপনি যদি এই রিক্সা ভেঙে ফেলেন তাহলে আমি না খেতে পেরে মরে যাব। দয়া করে মেম সাহেব আমার এই রিক্সা ভেঙে দিয়েন না। আরোহী তার মতো করে হেঁটে রিক্সার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর যে রিক্সায় হাত দেবে তখনই বৃদ্ধ লোকটি আরোহীর হাত ধরে বলতে লাগলো, মেম সাহেব দয়া করুন, দয়া করে আমার রিক্সা ভেঙে দিয়েন না। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আরোহী চৌধুরীর হাত ধরিস? কথাটা শেষ করে আরোহী রেগে সে বৃদ্ধ রিক্সা চালককে এক ধাক্কা দিল। মেয়েটি অর্থাৎ আরোহীর বৃদ্ধ রিক্সা চালকের উপরে এতক্ষণ ধরে করা অন্যায় দেখে চুপ করে থাকতে পারলেও এভাবে ধাক্কা দেওয়ার পরে আমি আর চুপ করে থাকতে পারলাম না। এক দৌড়ে বৃদ্ধ লোকটিকে গিয়ে ধরলাম। তারপর কোনো রকম দাঁড় করিয়ে দিয়ে আরোহীর উদ্দেশ্যে বলতে লাগলাম, আপনি এখন এটি কি করলেন? তুই কে রে যে ওই ছোট লোকের হয়ে উকালতি করতে এসেছিস? আমি যেই হই না কেন, আপনাকে যেটা জিজ্ঞেস করেছি চুপচাপ সেটার উত্তর দিন। কেন, তোর চোখ নেই? তুই দেখতে পাস না আমি একটু আগে কি করেছি? পেয়েছি, তাই তো জিজ্ঞাসা করছি কেন আপনি ওনার সাথে এমন করলেন। এটা আমার আর ওই ছোট লোকের ব্যাপার, তুই আমাদের মাঝখানে নাক গলাতে এসেছিস কেন? এইসব ঘটনা যেহেতু আপনি রাস্তায় ঘটাচ্ছেন আর একজন বৃদ্ধ মানুষকে এইভাবে জানা তাই বলে যাচ্ছেন, তাই বাধ্য হয়ে আমার এই ব্যাপারে নাক গলাতে হচ্ছে। তোকে আমি প্রথম ও শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যা আর আমাকে ওই ছোট লোককে শাস্তি দিতে দে। যাব না, আর না, আমি এখানে থাকতে ওনার কিছুই হতে দেব না। আমার কথা না শোনার ফল কিন্তু তোর জন্য ভালো হবে না। তাই নাকি? কি করবেন আপনি একটু দেখান দেখি। দেখবি দেখবি তুই আমি কি করব? হ্যাঁ দেখান। এই দেখ। তারপর আরোহী এমন কিছু করলো আর সেই কিছুর প্রতি উত্তরে আমি এমন কিছু করলাম যার কারণে আরোহী এত মানুষের সামনে চরম অপমানিত বোধ করলো এবং একটা সময়ের চোখে রাগে দুঃখে জল চলে আসলো। আরোহী কথাটা শেষ করে হাত তুলে যে আমার গালে থাপ্পড় মারবে ঠিক সেই সময় আমি আরোহীর হাত ধরে ফেললাম। তারপর আরোহীর হাত এক ঝটকা নামিয়ে দিয়ে ঠাস ঠাস করে আরোহীর গালে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। তারপর আরোহীকে বললাম, আপনার সাহস তো কম না, আমাকে থাপ্পড় দিতে এসেছেন। এই ছোট অপরাধের জন্য এখন তো মাত্র 2টা থাপ্পড় দিলাম, এরপরে আর কখনো আমাকে এই হাতে আঘাত করতে আসলে আমি আপনার হাত কেটে রেখে দেব। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। আরোহী আমার হাত থেকে থাপ্পড় খেয়ে কিছুটা সরে গেল। তারপর আমার কথা শুনে মাথা উঁচু করে একবার আমার দিকে তারপর চারদিকে তাকায়। তখন সে দেখতে পায় এতক্ষণ ধরে যে সকল মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার অন্যায় কাজ দেখছিল তারা এখন ওর দিকে তাকিয়ে হাসছে। সবাই শব্দ করে না হাসলেও সবার মুখের কোণায় মুচকি হাসি রয়েছে। তার সাথে কেউ কেউ তো আবার বলাবলি করছে যে ভালো হয়েছে, ছেলেটা একদম সঠিক কাজ করেছে। মেয়েটা অনেকবার বেড়ে গিয়েছিল, কি করে একজন বৃদ্ধ মানুষের সাথে কথা বলছিল। অসভ্য মেয়ে কোথাকার। ঠিক বলছো, বড়লোক বাবার মেয়ে তো, তাই হয়তো মানুষের সাথে কি করে কথা বলতে হয় সেটা এখনো ওর বাবা মা ওকে শেখাতে পারেনি। এক কথায় যাকে বলে বড়লোক বাপের বিগড়ে যাওয়া সন্তান। একদম ঠিক বলেছেন ভাই। আসলে হয়তো মেয়েটির ওর বাবা মা সঠিক শিক্ষা দিতে পারে নাই, তাই আজকে সবার সামনে এমন ব্যবহার করছে। এত এত মানুষের মুখ থেকে এমন সব কথা শুনে আরোহীর চোখে রাগে দুঃখে জল চলে আসে। তারপর সব রাগ এক করে আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই এত মানুষের সামনে আমাকে অপমান করে কাজটা ঠিক করলি না, ঠিক করলি না। চোখের সামনে অন্যায় দেখলে ঠিক বেঠিকের হিসাব এই সাগর করে না। তুই
তুই জানিস না তুই কার গায়ে হাত তুলেছিস? আর না জানতে চাই। তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে এত মানুষের সামনে অপমান করেছিস, এই আরোহী চৌধুরীর গায়ে হাত তুলেছিস। এর ফল তোর জন্য ভালো হবে না, ভালো হবে না তোর জন্য, কথাটা মনে রাখিস। আরে যা যা, তোর যা করার পারলে আমার সাথে কর, আমিও দেখবো তোর মধ্যে একটা মেয়ে আমার কি করতে পারে। তুই শুধু একটু অপেক্ষা কর, আমি যদি তোর জীবন নরক এর থেকে খারাপ না বানিয়ে দিয়েছি তাহলে আমার নামও আরোহী চৌধুরী না। কথাটা শেষ করে আরোহী রাগে দুঃখে চোখ মুছতে মুছতে আমাদের সবার সামনে থেকে এক দৌড়ে গাড়ির ভিতরে গিয়ে বসলো, আর তারপরে গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে আরোহী যখন যাচ্ছিল তখন সবাই আরোহীর চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিল, এবং সর্বশেষ বৃদ্ধ মানুষটি আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি শুধু শুধু আমাকে বাঁচাতে এসে ওই মেয়েকে এত কিছু বলতে গেলে কেন? এখন তো আমার জন্য মেয়েটি তোমার উপরে প্রতিশোধ নিবে। কি যে বলেন না কাকা, ওই মেয়ে আমাকে পাবে কোথায় যে আমার উপরে প্রতিশোধ নেবে? তাছাড়া এই মেয়ে যদি কিছু করেরই থাকতো তাহলে এতক্ষণ নিশ্চয়ই আমার কোনো না কোনো ক্ষতি করে ফেলতো। তবুও বাবা, আমার কেন জানি মনে হচ্ছে ওই মেয়ে তোমার বড় কোনো ক্ষতি করবে, আর সবটাই হবে আমার জন্য। কাকা আপনি কোনো চিন্তা করেন না তো, ওই মেয়ে আমার কিছু করতে পারবে না। আপনি শুধু শুধু অযথা চিন্তা করছেন। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। জি কাকা, তাই হবে। এখন তাহলে আমি আসি, আপনি আপনার খেয়াল রাখবেন। আচ্ছা বাবা, তুমিও তোমার খেয়াল রেখো। ঠিক আছে কাকা। তারপর আমি কাকার সাথে কথা বলা শেষ করে ওখান থেকে সরাসরি আমার ইন্টারভিউ অফিসে চলে গেলাম। অন্যদিকে আরোহী সে রাস্তা থেকে সরাসরি তার বাবার অফিসে চলে যায়। সেখানে গিয়ে নিজের ইচ্ছা মতো অফিসে থাকা জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দেয়। আরোহীর বাবা নিজের মেয়েকে এত রাগী এবং সবকিছু এভাবে ভাঙচুর করতে দেখে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মামনি, এমন করছিস কেন? এত রেগে রয়েছিস কেন? কেউ কি তোকে কিছু বলেছে? রেগে চিৎকার করে ভাঙচুর করতেই থাকে। বল না মামনি, কি হয়েছে তোর? রাস্তায় কি কিছু হয়েছে, নাকি তোর মা তোকে কিছু বলেছে? কোনটা? ওর কত বড় সাহস, ওই আমাকে অপমান করে! ওর মতো ছোট লোক একটা আমাকে, আরোহী চৌধুরীকে এত মানুষের সামনে অপমান করে! ছাড়বো না, ছাড়বো না আমি ওকে। কে মা, কে তোকে কি বলেছে? একবার আমাকে বল, কে আমার মেয়েকে অপমান করেছে? তারপর সে ভাঙচুর করছে নিজের মতো করে। কি হলো মা, বল, কে তোকে কি বলেছে? আরোহীর বাবা এবার বুঝে গেছে তার মেয়ে এখন শুধু জিনিস ভাঙবে, তাই একবার কেন বারবার যদি একই প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে সে কোনো উত্তরই দেবে না। তাই সে আরোহীকে কিছু না বলে বা কিছু জিজ্ঞাসা না করে চুপচাপ নিজের মতো নিজের চেয়ারে গিয়ে বসে পড়ে আর আরোহীর কাণ্ড দেখতে লাগলো। একটা সময় ভাঙচুর করে আরোহী ক্লান্ত হয়ে গেল। তারপর যেমন তড়িঘড়ি করে দরজা দিয়ে ভেতরে এসেছিল তেমনি তড়িঘড়ি করে দরজা দিয়ে বের হতে লাগলো। এটা দেখে আরোহীর বাবা আরোহীকে জিজ্ঞাসা করলো, কি হলো মা, কোথায় যাচ্ছিস? বাড়িতে। আরোহী তার বাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বের হয়ে গেল। তারপর অনেকটা পথ যাওয়ার পর হঠাৎ করে কিছু একটা দেখে সে দাঁড়িয়ে পড়লো এবং অজানা কারণে তার মুখে একটা মুচকি হাসি দেখা গেল, যার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই হাসির পিছনে শয়তানি কিছু আছে। আরোহীর বাবার অফিস থেকে কিছুটা পথ যাওয়ার পরে ওয়েটিং রুম। আরোহী যখন সেই রুমের পাশ দিয়ে যাচ্ছিল তখন ঠিক তখনই সেখানে সেই ছেলেটিকে দেখতে পায় যে কিনা তাকে এতগুলো মানুষের সামনে থাপ্পড় মেরেছিল এবং অপমান করেছিল। অর্থাৎ আরোহী আমাকে দেখতে পায়। আরোহী আমাকে দেখা মাত্রই তার মাথায় যে রাগ ছিল সেটার কারণে এক পা দুপা করে আমার দিকে আসতে থাকে। কিছু পথ আসার পর আরোহী হঠাৎ করে দাঁড়িয়ে যায়। সেই সাথে আরোহীর মাথায় একটু শয়তানি বুদ্ধিও খেলে যায়, যার দরুন আরোহীর ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটে ওঠে। তাই আরোহী সেখানে না দাঁড়িয়ে থেকে সরাসরি তার বাবার রুমে চলে যায়। আরোহীর বাবা তখন চেয়ারে বসে নিজের রুমের দিকে তাকিয়েছিল। মেয়েকে আবার ফিরে আসতে দেখে তিনি চিন্তিত সুরে জিজ্ঞাসা করে, মামনি, তুই আবার ফিরে আসলি যে, তোর কি কিছু প্রয়োজন ছিল? আরোহী তার বাবার কথা অগ্রাহ্য করে তার বাবার সামনে গিয়ে বাবার এক হাত ধরে আহ্লাদি কণ্ঠে বলে ওঠে, বাবা, তুমি না আমাকে অনেকদিন ধরে বলেছিলে এইভাবে ঘোরাঘুরি বন্ধ করে তোমার অফিস সামলাতে? হ্যাঁ, বলেছিলাম তো। আরোহীর বাবা মেয়ের এমন কাণ্ড দেখে একটু ঘাবড়ে যায়, তবুও কিছুটা পরে উক্ত কথা বলে ওঠে, তাই বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে আমি তোমার অফিস সামলাবো আর তুমি বাড়িতে বসে বিশ্রাম নিবে। মামুনি, তুই ঠিক আছিস তো? মানে? মানে তোর শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? হঠাৎ এই কথা বলছো কেন? না, একটু আগে রেগে সব কিছু ভেঙে গেলি, এখন আবার এসে বলছিস তুই অফিস সামলাবি, তাই জিজ্ঞাসা করছি তুই ঠিক আছিস কি না। বাবা, তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আর ওই যে রাগের কথা বললেন না, ওইসব যখন ভাঙলাম তখনই সব রাগ ঠান্ডা হয়ে গিয়েছে। তাহলে তো ভালোই, এখন তাহলে তুই বাড়িতে চলে যা। আমি যে বললাম আমি অফিস সামলাবো, সেটার কি হবে?
তুই তো অফিসের কিছু বুঝিস না। আজকে বাড়িতে যা, রাতে আমি বাড়িতে গিয়ে এই বিষয় নিয়ে তোর সাথে কথা বলে আস্তে আস্তে তোকে অফিসের দায়িত্ব দিয়ে দিব। না না না, আমি আজকে আর এখন থেকেই অফিসের দায়িত্ব নিব। মামনি, তুই একটু বোঝার চেষ্টা কর, এত বড় দায়িত্ব তুই এখনই একা সামলাতে পারবি না। তোমাকে এখনই সব দায়িত্ব আমাকে নিতে বলছে কে? তুমি থাকো না আমার পাশে থেকে আস্তে আস্তে সবকিছু দেখিয়ে শিখিয়ে দেবে। সে না হয় দিব, কিন্তু এত কিছু বোঝার জন্য তো তোর একটা প্রস্তুতি লাগবে। কালকে থেকে প্রস্তুতি নিয়ে আসিস। আমার কোনো প্রস্তুতি লাগবে না, আর আমি আজকে থেকে অফিস করব। ও হ্যাঁ আরোহী, পাগলামি করিস না, একটু বুঝতে চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে পারবো না। তুমি আজকে থেকে আমাকে অফিস করতে দিবে কিনা সেটা বলো। ঠিক আছে বাবা, ঠিক আছে, করিস তুই আজকে থেকে অফিস। এইবার খুশি তো? হ্যাঁ বাবা, আমি অনেক অনেক বেশি খুশি। কথাটা আরোহী তার বাবাকে জোরে ধরে বলল। সেই সাথে আরোহীর ঠোঁটের কোনো একটা শয়তানি হাসি খেলে গেল। তার সাথে আরোহী মনে মনে বলল, আমার প্রথম ধাপ তো পার করে ফেললাম, এইবার সময় দ্বিতীয় ধাপ পার করার। এইসব বলে আরোহী তার বাবাকে ছাড়িয়ে নিল এবং তার বাবার উদ্দেশ্যে বলল, বাবা, আজকে কি অফিসে কোনো ইন্টারভিউ হচ্ছে? হ্যাঁ, অফিসে কিছু কর্মচারী লাগবে, সেই জন্য কিছু মানুষ নিয়োগ দিতে হচ্ছে। তাহলে আমি আজকে ওদের ইন্টারভিউ নিয়ে কাজ শুরু করি। তুই কি পারবি ইন্টারভিউ নিতে? তুমি তো সাথে থাকবে, তাহলে একদিন না একদিন আমাকে তো ইন্টারভিউ দিতে হবে। আজকে না হয় তোমার কাছ থেকেই শিখে নিব। ঠিক আছে, তাহলে তাই হবে। তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? বাড়িতে তোর মাকে ফোন করে জানিয়ে দে তুই আজকে থেকে অফিসে করছিস, তাই তোর ফিরতে দেরি হবে। না হলে তোর মা বাড়িতে বসে আবার অযথা চিন্তা করবে। ঠিক আছে বাবা, আমি মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। তারপরে আরোহী হাসি মুখে তার মাকে ফোন করতে চলে গেল। অন্যদিকে আমি রাস্তা থেকে একটা রিক্সা ধরে সঠিক সময় অফিসে চলে আসি। সেখানে আসার পরে দেখি আমার মতো অনেক ইন্টারভিউ দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমি তাদের সাথে অপেক্ষা করতে বসে যাই। একটা সময় ইন্টারভিউ শুরু হয়, একে একে সবাই ইন্টারভিউ রুমে যায়। তখন আমার সুযোগ আসলো, আমি ইন্টারভিউ রুমে গেলাম। আমি দরজা খুলে যে ভিতরের দিকে এগিয়ে যাব, ঠিক তখনই আমার চোখ সামনে চেয়ারে বসে থাকা 3 জনের দিকে নজর গেল। তাদের মধ্যে একজনকে দেখে আমি আর নড়াচড়া করতে পারলাম না, শুধু মূর্তির মতো দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। কারণ ভিতরে বসে থাকা 3 জনের মধ্যে একজন ছিল সেই মেয়েটি যাকে আমি রাস্তায় সবার সামনে থাপড় মেরেছিলাম এবং অপমান করেছিলাম। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভিতরে বসে থাকা 3 জনের মধ্যে একজন মানুষ বলে ওঠে, কি আপনি কি সেখানে দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরেও আসবেন? জি স্যার, আসছি। তারপর আমি ভিতরে ঢুকে গেলাম এবং তাদের অনুমতি নিয়ে চেয়ারে বসে বললাম। বাকি সব ইন্টারভিউয়ের মতো তাদের করা প্রশ্নের উত্তর দিলাম এবং সবশেষে আমাকে বলে দিল পরে জানাবে। আমিও তাদের কথা শুনে বিষণ্ণ মন নিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে এসে কলিং বেল বাজানোর পর মা দরজা খুলে আমাকে জিজ্ঞাসা করলো, বাবা, তো ইন্টারভিউ কেমন হলো? আমি নিশ্চুপ হয়ে মায়ের দিকে শুধু তাকিয়ে রয়েছি। কিরে, কথা বলছিস না কেন? কেমন হয়েছে তোর ইন্টারভিউ? ভালো। এইবার তাহলে তোর চাকরি হয়ে যাবে, তাই না? মনে হয় না। কেন? ও তুমি বুঝবে না। এখন তাহলে কি করবি? দেখি পরশু আরেকটা ইন্টারভিউ আছে, সেখানে হয় নাকি কিছু। এইভাবে আর কত ইন্টারভিউ দিবি? কি করব মা, এত এত ইন্টারভিউ দিতে আমারও ভালো লাগে না, কিন্তু ইন্টারভিউ না দিলে আবার চাকরি হবে না। ইন্টারভিউ দিয়েই বা চাকরি কোথায় হচ্ছে? না হলে কি করার, চেষ্টা তো করে যেতে হবে। ঠিক আছে বাবা, দেখ কিছু একটা করতে পারিস কিনা। জানিস তো পরিবারের কি অবস্থা। হ্যাঁ মা, দেখি। এখন যা, হাত পা ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। কথাটা শেষ করে আমি নিজের ঘরের দিকে চলে গেলাম আর মা রান্নাঘরে চলে গেল। রাতে বিছানায় শুয়ে রয়েছি আর আমার এই বেকার জীবন, পরিবারের কথা ভাবছি। ঠিক সেই সময় আমার মোবাইল বেজে উঠলো। আমি মোবাইল হাতে নিয়ে দেখলাম অপরিচিত এক নাম্বার থেকে কল এসেছে। আমি কল ধরে বললাম, কে বলছেন? আপনি আজকে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন, আমি সেই কোম্পানি থেকেই বলছি। জি ম্যাডাম, বলুন। আপনাকে আমরা আমাদের কোম্পানির জন্য সিলেক্ট করেছি। তার মানে আমার চাকরি হয়ে গেছে? জি। ম্যাডাম, আপনি সত্যি বলছেন? হ্যাঁ। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভাবতে পারবেন না আমার চাকরিটার কত প্রয়োজন ছিল। আমাকে ধন্যবাদ দিতে হবে না, আপনি আপনার চাকরি আপনার যোগ্যতা থেকেই পেয়েছেন, এখানে আমার কোনো হাত নেই। তবুও ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ বলতে হবে না। আপনি কালকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেওয়া হবে আর আপনি পরশু থেকে অফিসে জয়েন করিয়েন। ঠিক আছে ম্যাডাম। এখন তাহলে আমি রাখছি। আচ্ছা ম্যাডাম,
তারপর আমি খুশি খুশি মনে কলটা কেটে দিলাম। সেই সাথে বাড়ির সবাইকে গিয়ে জানিয়ে দিলাম যে আমার চাকরিটা হয়ে গেছে। আমার চাকরির খবর শুনে সবাই খুশি হয়ে গেল। মা বাবা তো খুশিতে চোখের জল ফেলে দিল, আর ছোট বোন নিধিও। ও তো এটা ওটা আবদার করতে লাগলো। আমি হাসি মুখে বলে দিলাম চাকরির প্রথম মাসের বেতন পেয়ে ওর সব আবদার পূরণ করে দেব। তারপর নিজের ঘরে এসে শুয়ে ওপরওয়ালাকে বিড়বিড় করে বলতে লাগলাম, আমাকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলছি, আজকে সকালে মেয়েটির সাথে রাস্তায় যা করেছি, তারপর ওনাকে আবার ইন্টারভিউ রুমে দেখে আমি ভাবতে পারিনি যে আমার চাকরিটা হবে। একমাত্র তোমার জন্য আমার এই চাকরিটা হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ হে ওপরওয়ালা। আমি বিড়বিড় করে এইসব বলে সিদ্ধান্ত নিলাম আবার যখন সেই মেয়েটি অর্থাৎ আরোহীর সামনে দেখা হবে, তখন মেয়েটির কাছে সেই দিনের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেব। অন্যদিকে আমার সাথে কথা বলা শেষ করে ফোন রেখে দেওয়ার পর আরোহী বিড়বিড় করে বলতে লাগলো, আমার দ্বিতীয় পরিকল্পনাও সফল হয়ে গিয়েছে। এবার শুধু অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা। কথাটা শেষ করে আরোহী হেসে উঠলো। তারপর সে বিছানায় শুয়ে পড়লো। দেখতে দেখতে পরদিন চলে আসলো। আমি অ্যাপার্টমেন্ট লেটার পেয়ে গেলাম এবং সেদিনই কেটে গেল। তার পরদিন সঠিক সময় অফিসের জন্য বের হলাম, কিন্তু আমার কপাল তো খারাপ, তাই জ্যামে আটকে গেলাম। শেষ পর্যন্ত যখন জ্যাম থেকে মুক্ত হলাম, তখন অফিসের সময় পার হয়ে গিয়েছিল। এমন অবস্থায় আমি অফিসে ঢুকতেই বিড়বিড় করে বলতে লাগলাম, সাগর, এমনি সেদিন তুই ম্যাডামের সাথে ঝগড়া করছিস, তাকে এত মানুষের সামনে এত কিছু বলছিস, থাপ্পড়ও মেরেছিস। তুই এত কিছু করার পরে সে তোকে চাকরি দিয়েছে, কিন্তু তুই কিনা অফিসের প্রথম দিনে লেট করে যাচ্ছিস। অফিসে যারা পুরনো তারা কখনো দেরি করে আসতে পারে না, আর তুই নতুন হয়েও প্রথম দিনে অফিসে দেরি করে আসলি। দেখ আজকে তোর চাকরি থাকে কিনা। শেষে এমন জানি না হয় যে দেরি করে আসার জন্য অফিসের প্রথম দিনই চাকরি থেকে বের করে দিল। আমি এইসব বিড়বিড় করে বলতে বলতে অফিসে ঢুকে পড়লাম। তারপর সেখান থেকে ম্যানেজারের রুমে গেলাম। ম্যানেজারের সাথে কিছু কথা শেষ করে তাকে আমার সিট কোথায় সেটা জিজ্ঞাসা করলাম। শেখ পিয়ন কাকাকে ডেকে আমার সিটে নিয়ে আসতে বলল। তারপর আমি পিয়ন কাকার সাথে আমার সিটের দিকে গেলাম। সে আমাকে আমার ডেস্ক দেখিয়ে দিল। আমি আমার সিটে বসে পড়লাম এবং কাজ করতে লাগলাম। সেই সাথে মনে মনে বলতে লাগলাম, যাক বাবা, দেরি করে আসার কারণে কেউ কিছু বলেনি, বাঁচলাম। এখন ভালোই ভালো আজকে দিনটা পার করতে পারলে বাঁচে। এই কথা যখনই শেষ করলাম, ঠিক তখনই পিয়ন কাকা আমার কাছে এসে বলে উঠল, আমাকে নাকি ম্যাডামটা রুমে ডেকেছে, আর সেটা এক্ষুনি। এই কথা শুনে আমি পিয়ন কাকাকে চলে যেতে বলে নিজে ম্যাডামের রুমের দিকে হাঁটতে হাঁটতে বিড়বিড় করতে করতে বলতে লাগলাম, প্রথম দিনই দেরি করে আসার পরেও কেউ কিছু বলেনি দেখে খুব খুশি হয়েছিলি না? দেখ, এবার তোর খুশিতে ম্যাডাম জল ঢেলে দিল। শুধু তাই নয়, তোর এখন চাকরি নিয়েও টানাটানি লেগে যাবে। আমি এসব বিড়বিড় করে বলতে বলতে ম্যাডামের রুমে গিয়ে উপস্থিত হলাম। তারপর ম্যাডাম অর্থাৎ আরোহী আমার সাথে যে ব্যবহার করলো, সেটা দেখে আমি একদম অবাক হয়ে গেলাম। আমি দরজার সামনে গিয়ে আরোহীকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আসবো ম্যাডাম? হ্যাঁ, আসুন। ম্যাডাম আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আপনি তো নতুন, তাই না? জি ম্যাডাম। এখানে কয়েকটা ফাইল আছে, সেগুলো নিয়ে যান, আর যত দ্রুত সম্ভব কাজ শেষ করে জমা দিয়ে যাইয়েন। তার পাশে কতগুলো ফাইল আছে সেগুলো দেখে দিল। আমি তো নিশ্চুপ, ওখানে কয়টা ফাইল রয়েছে, কিন্তু আমি এসব কাজ আগে যেহেতু করিনি, তাই বুঝে উঠতে পারছিলাম না এই ফাইলের কাজগুলো ঠিক কি করে করব। ম্যাডাম হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরে গিয়েছিল, তাই তিনি বলল, ভয় নেই, আপনাকে এখনই সব কাজ করে দিতে হবে না। আমি তো বলেছি সব কাজ আস্তে আস্তে করতে পারবেন। প্রয়োজন হলে একটু সময় নিয়ে, কিন্তু কাজ নির্ভুল হওয়া চাই। কাজটি নির্ভুল করার সর্বোচ্চ চেষ্টা করব আমি। যদি প্রয়োজন হয় তাহলে আপনার পাশে যারা আছে তাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। ঠিক আছে ম্যাডাম। এইবার তাহলে আপনি আসতে পারেন। আচ্ছা। তারপর আমি ম্যাডামের সামনে থেকে ফাইলগুলো নিয়ে পিছনের দিকে ঘুরে যেই নিজের সিটের দিকে এগিয়ে যাব, ঠিক তখনই ম্যাডাম পিছন থেকে বলে উঠলো, আর শুনুন, জি ম্যাডাম বলুন। আজকে আপনার অফিসের প্রথম দিন, তাই দেরি করে আসার কারণে কিছু বললাম না, কিন্তু প্রতিদিন এমন দেরি করে আসা চলবে না। মনে থাকবে তো? জি ম্যাডাম, থাকবে। গুড, এইবার আপনি আসতে পারেন। ম্যাডাম, আপনাকে একটা কথা বলার ছিল, যদি অনুমতি দিতেন তাহলে বলতাম। কি কথা? ম্যাডাম, সেদিন এত কিছু হওয়ার পরেও আমাকে চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তার সাথে সেদিন যা কিছু হয়েছে তার জন্য আমি দুঃখিত। সেদিনের কথা আমি ভুলে গিয়েছি, আর আশা করি আপনিও সেসব কথা ভুলে গিয়ে নিজের কাজে মন দিবেন। আর রইল চাকরি দেওয়ার কথা, সেটা আমি আমার কোম্পানির ভালোর জন্যই দিয়েছি। আমার কোম্পানিতে একজন যোগ্য মানুষের প্রয়োজন ছিল, আর আপনার কাগজপত্র দেখে আপনাকে যোগ্য মনে হয়েছে, তাই আপনাকে এই চাকরি দেওয়া হয়েছে। এখানে আমি আপনার উপরে কোনো দয়া করি নাই। ধন্যবাদ ম্যাডাম। আপনাকে ধন্যবাদ বলার পালা শেষ হয়ে গিয়েছে, থাকলে আপনি এখন আসতে পারেন। জি ম্যাডাম। তারপর আমি সেখান থেকে সরাসরি নিজের ডেস্কে চলে আসি। ফাইলগুলোর মধ্যে একটা ফাইল খুলে সেটার উপরে কাজ করতে থাকি।
কোথাও না বুঝলে পাশে থাকা এক ছেলে এবং অন্য পাশে আরেক মেয়ে আছে, আমি তাদের কাছ থেকে সাহায্য নিয়ে কাজ করতে লাগলাম। আমার পাশে থাকা ভাইয়ের নাম হচ্ছে জয় এবং অপর পাশে থাকা মেয়েটির নাম জয়া। কিছু সময়ের মধ্যে আমি তাদের সাথে বন্ধুত্ব করে নিলাম। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। জয়ের সাথে অফিসের ক্যান্টিনে বসে দুপুরের খাবার খেয়ে আবার কাজে লেগে পড়লাম। অফিস ছুটির ঠিক আগ মুহূর্তে পিয়ন কাকা এসে আমার সামনে উপস্থিত হলো আর বলতে লাগলো, স্যার। কাকা, আমার নাম সাগর, আমাকে স্যার বলে ডাকতে হবে না, আপনি আমার নাম ধরে ডাকতে পারেন, আর আপনি চাইলে তুমি করে বলতে পারেন। ঠিক আছে বাবা, তুমি যেমন বলবে। জি, এখন বলুন কেন ডাকছিলেন? তোমাকে ম্যাডাম তার রুমে ডাকছে। এখন? হ্যাঁ বাবা, এখনই। ঠিক আছে, আপনি যান, আমি ম্যাডামের রুমে যাচ্ছি। আচ্ছা বাবা। তারপর কাকা তার কাজে চলে গেল। সেই সাথে আমি ভয় পেতে শুরু করে দিলাম, কারণ এত ফাইলের কাজ তখনও শেষ করতে পারিনি। সেই সাথে বিড়বিড় করে উপরওয়ালাকে ডাকতে লাগলাম, যাতে করে ম্যাডাম বেশি কিছু না বলে। জয় আমাকে এইভাবে নিজের সিটে বসে বিড়বিড় করতে দেখে বলে উঠলো, কিরে, তুই হঠাৎ কি সব বিড়বিড় করছিস? বিড়বিড় করছি না, উপরওয়ালাকে ডাকছি। কিন্তু কেন? কেন আবার? ভয়ে। ভয়ে? কার ভয়ে? ম্যাডামের ভয়ে। ম্যাডামকে আবার ভয় পাচ্ছিস কেন? শুনলি না, পিয়ন কাকি একটু আগে বলে গেল ম্যাডাম আমাকে ডেকেছে। হ্যাঁ শুনলাম তো, কিন্তু এখানে ভয়ের কি আছে? ম্যাডাম সকালে আমাকে কতগুলো ফাইল দিয়েছিল, আমি তো এই পর্যন্ত 2টা ফাইলের কাজ সম্পূর্ণ করতে পেরেছি। তাতে কি হয়েছে? এমনি প্রথম দিন সকালে দেরি করে এসেছি, আর এখন আবার তার দেওয়া কাজ শেষ করতে পারিনি। যদি এর জন্য আমার উপরে রেগে যায়, তাই ভয় পাচ্ছি। এটা অবশ্য ভয় পাওয়ারই বিষয়। তোর অযথা ভয় পাস না, হয়তো ম্যাডাম তোকে অন্য কোনো কারণে রেখেছে, আর তুই এসব ভেবে অযথা ভয় কেন কাঁপছিস? জয়, তুই যা বলছিস সেটাও হতে পারে। হ্যাঁ। তাহলে তোরা বলছিস আমি অযথা ভয় পাচ্ছি? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ বেটা, সত্যি। আর যদি আমার ভয় সত্যি হয়ে যায় তাহলে? হবে কি না সেটা তো ম্যাডামের রুমে গেলেই জানতে পারবি। তা অবশ্য ঠিক। হ্যাঁ, এখন আর চিন্তা না করে চুপচাপ ম্যাডামের রুমে যা, গিয়ে দেখ সে কি বলে। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে আমি যাই, গিয়ে দেখি কি বলে। আচ্ছা যা। তারপর আমি ওদের কথা অনুসারে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ম্যাডামের রুমের দিকে যেতে লাগলাম, আর সাথে উপরওয়ালাকে ডাকতে লাগলাম, যাতে করে কাজ সম্পূর্ণ না করার কারণে ম্যাডাম যেন আমাকে বেশি বকা না দেয় বা সেই দিনের কাজে প্রতিশোধ না তোলে। যদি মনে মনে এসব ভেবে নিয়েছি, সেদিনের প্রতিশোধের জন্য ম্যাডাম আমাকে চাকরি দিয়েছে আর প্রথম দিনে আমাকে কাজ দিয়েছে। এখন শুধু দেখার পালা ম্যাডাম আমাকে ঠিক কী কী বলে, কারণ আমি এর আগে অনেক জায়গায় অনেক গল্পে পড়েছি, কোনো বড়লোক মেয়েকে অপমান করলে তার প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। আর যদি তাদের কপাল খারাপ হওয়ার ফলে সেই মেয়েদের কোম্পানিতে চাকরি দেওয়া যায়, তাহলে তো তারা প্রথমে চাকরি দেয়, কিন্তু পরে প্রতিশোধ নেওয়ার জন্য এত এত কাজ দেয়। সেই কাজগুলো সময় মতো এবং সঠিকভাবে না করতে পারলে অপমান, অত্যাচার অনেক কিছুই হয়ে যায়। আমাকে যেহেতু ম্যাডাম প্রথম দিনই এত কাজ দিয়েছে আর আমি সব কাজ সময় মতো করতে পারিনি, তাই আমি ভেবেই নিয়েছি ম্যাডাম আমাকে এখন অপমান করবে। সেই সব ভেবে আমি কাঁপতে কাঁপতে ম্যাডামের রুমের দরজায় গিয়ে নক করলাম। আসবো ম্যাডাম? হ্যাঁ আসুন। আরোহী আমার দিকে তাকিয়ে বলল কথাটা। আরোহী আমাকে অনুমতি দেওয়ার পর আমি রুমে ঢুকে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলাম, ম্যাডাম আমাকে কি জন্য ডেকেছিলেন? সকালে আপনাকে কয়েকটা ফাইলের কাজ দিয়েছিলাম, আপনার কি মনে আছে? জি ম্যাডাম, আমার মনে আছে। ফাইলগুলো দেওয়ার সময় আপনাকে আরো কিছু কথা বলেছিলাম, সেগুলো কি মনে আছে? না ম্যাডাম, সেই সব ঠিক মনে নেই। বলেছিলাম ফাইলের কাজ শেষ করে ফাইলগুলো আমার কাছে জমা দিয়ে যেতে, এইবার মনে পড়েছে? জি ম্যাডাম, মনে পড়েছে। তাহলে যান, এখন ফাইলগুলো নিয়ে আসুন। আমি নিশ্চুপ, আমি মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রয়েছি। কি হলো, এখনো চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কেন? নাকি ফাইলের কাজ এখনো করেন নাই? না না ম্যাডাম, কাজ আমি করেছি। তাহলে ফাইল না এনে দাঁড়িয়ে রয়েছেন কেন? আসলে ম্যাডাম, আপনি যতগুলো ফাইল দিয়েছিলেন ততগুলো ফাইলের কাজ আমি করতে পারিনি। তাহলে কয়টা ফাইলের কাজ করতে পেরেছেন? এই পর্যন্ত মাত্র 2টা ফাইলের কাজ করতে পেরেছি। ঠিক আছে, যান ওই 2টা ফাইলই নিয়ে আসুন, আগে দেখি তো আপনি কেমন কাজ করেছেন। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি ফাইল নিয়ে আসছি। কথাটা শেষ করে আমি ম্যাডামের রুম থেকে বের হয়ে সরাসরি নিজের ডেস্কে চলে আসলাম। তারপরে কাজ সম্পূর্ণ করে একটা ফাইল বের করতে লাগলাম। আমাকে ডেস্কের কাছে এসে ফাইল খুঁজতে দেখে জয় এবং জয় বলে উঠলো, কি রে, ম্যাডাম কি বললো? তুই ম্যাডামের রুম থেকে এসে এইভাবে পাগলের মতো কি করছিস? ফাইল খুঁজছি। ফাইল? কোন ফাইল? আজকে সারাদিনে যে 2টা ফাইলের কাজ করলাম, সেই 2টা ফাইল। সেই ফাইল দিয়ে এখন কি করবি? ম্যাডাম দেখতে চেয়েছে, তাই নিয়ে যাচ্ছি। ম্যাডাম তোকে বেশি কিছু বলেনি তো? এই পর্যন্ত তো কিছু বলেনি, দেখি সামনে বলে কিনা। ফাইল 2টা হাতে নিলাম,
পরে কি হয় আমাদের এসে বলিস। আচ্ছা। তারপর আমি ওখান থেকে ফাইল হাতে নিয়ে সরাসরি ম্যাডামের সামনে গিয়ে উপস্থিত হলাম। ম্যাডামের দিকে ফাইল দুটো এগিয়ে দিতে দিতেই বলতে লাগলাম, ম্যাডাম এ নিন ফাইল। দিন। তারপর আরোহী ফাইল দুইটা হাত বাইরে নিয়ে দেখতে লাগলো, আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডামের প্রতিক্রিয়া দেখতে লাগলাম। সেই সাথে ফাইলগুলো দেখার পরে ম্যাডাম কি বলে সেই সব শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে কিছুটা সময় কেটে গেল। ম্যাডামের ফাইল দেখা শেষ হয়ে গেল, আর মাথা উঁচু করে আমার দিকে তাকালো। ম্যাডামের এই রূপে তাকানো দেখে আমি ভয় পেয়ে গেলাম, যার কারণে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে দিল। এটা দেখে ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি হঠাৎ এভাবে ঘামছেন কেন? আসলে ম্যাডাম একটু ভয় আছি তো, তাই ঘাম বেরোচ্ছে। ভয়? কিসের ভয়? জীবনের প্রথম এসব কাজ করলাম, কেমন হয়েছে না হয়েছে সেসব তো জানি না, তাই ভয় হচ্ছে। এত ভয় পাওয়ার কিছু নেই। আপনি যে সব কাজ করেছেন সেই সব কাজ ভালো মতোই করেছেন। তার মানে আমার কাজে কোনো ভুল নেই? না, হয় নাই। বাসলাম। তা ফাইলের কাজগুলো কি আপনি একাই করেছেন? না ম্যাডাম, আমার পাশে দুইজন আছে, আমি ওনাদের থেকে সাহায্য নিয়ে তারপরে করেছি। গুড। এইভাবেই বাকি ফাইলের কাজ শেষ করে যত দ্রুত পারেন আমার কাছে এসে জমা দিয়ে যাবেন। ঠিক আছে ম্যাডাম। এইবার আপনি আসতে পারেন। তারপর আমি সেখান থেকে গুটি গুটি পায়ে নিজের সিটের কাছে চলে আসলাম। আমাকে সিটের কাছে আসতে দেখে জয় বলে উঠলো, কিরে তোকে এত খুশি খুশি লাগছে কেন? আমি খুশি, তাই আমাকে এত খুশি খুশি লাগছে। খুশি? কিন্তু কেন? ম্যাডামের বকা খেয়ে খুশি হওয়ার পাবলিক তো তুই না? তার মানে কি ম্যাডাম তোকে কিছু বলে নাই? এই তো বুঝেছিস, ম্যাডাম আমাকে কিছুই বলেনি, উল্টো কি? উল্টো আমার কাজে খুশি হয়েছে। তাই নাকি? হ্যাঁ। খুশি হয়ে আর কি বলছো? বলেছে যত দ্রুত সম্ভব বাকি ফাইলগুলোর কাজ যেন শেষ করে তার কাছে জমা দিয়ে আসি। দেখেছিস, আমি বলেছিলাম না ম্যাডাম তোকে কিছু বলবে না। তুই অযথা কিনা কি ভেবে ভয় পাচ্ছিলি? জয়ের মুখে এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। সেই সাথে আমার মুখের সব হাসি উধাও হয়ে গেল, কারণ এমন কিছু মাথায় চলে আসলো যে আমাকে ভাবতে বাধ্য করে দিল। আমি বরাবরই শুনে এসেছি বড়লোক মানুষের ইগো অহংকার অনেক বেশি। কেউ যদি তাদের সেই ইগোতে আঘাত করে তাহলে ভুলেও তারা তাদের ছাড়ে না। তাদের কষ্ট দেওয়ার জন্য, তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য জান প্রাণ লাগিয়ে দেয়, তবুও তাদের ছাড়ে না। আর সেখানে আরোহী আমাকে এত সহজে ছেড়ে দিল, আমাকে চাকরি দিল, তার সাথে আবার কিছু বললও না। এটা কেন জানি আমি হজম করতে পারছিলাম না। আমাকে এভাবে ভাবনায় ডুবে থাকতে দেখে জয় বলে উঠলো, কিরে সাগর, কোথায় হারিয়ে গেলি? না না, কোনো জায়গায় না। ম্যাডাম কিছু বলে নাই দেখে খারাপ লাগছে? কিছু বলেনি দেখে আমার খারাপ লাগবে কেন? তুই তো আশায় ছিলি ম্যাডাম তোকে বকা দিবে, তুই সেই সব মাথা নিচ করে শুনবি, কিন্তু সেটা তো হলো না যেহেতু। তাহলে খারাপ লাগতেই পারে। দূর, তুই কি সব যাতা বলিস না। যা তা না রে, আমি সব সত্যি বলি। সত্যি না, তোর মাথা। জয়া, তুই আর যা বলিস না কেন, সাগর আমাদের বসের জন্য অনেক ভাগ্যবান প্রমাণিত হয়েছে। কি করে? এই যে সাগর যেদিন অফিসে প্রথম পা রেখেছে সেদিন থেকে আমাদের ম্যাডাম অফিস করতে শুরু করে দিয়েছে। তা অবশ্য ঠিক বলেছিস। আমি আসার আগে কি ম্যাডাম অফিসে বসতো না? না। তাহলে কি করতো? কি আর করতো, এইদিকে ওইদিকে ঘুরে বেড়াতো। কিন্তু তুই যেদিন ইন্টারভিউ দিতে আসলি সেদিন থেকে ম্যাডাম অফিস করতে শুরু করে দিল। হঠাৎ অফিস করতে শুরু করে দিল কেন? কে জানে। এর আগে আমাদের বস ম্যাডামকে কত বলেছে অফিস করতে, কিন্তু ম্যাডাম তার কথা শোনে নাই। আর সেই দিন নাকি ম্যাডাম নিজে থেকে এসে স্যারকে বলেছে অফিস করবে। ও আচ্ছা। হ্যাঁ। জয়, বাদ দে তো এইসব কথা। হয়তো ঘুরে ফিরে ম্যাডামের মন ভরে গিয়েছে, তাই এখন অফিস করছে। তুই হয়তো ঠিক বলেছিস। হ্যাঁ, এইবার কথা বলে বন্ধ করে কাজে মন দে। একটু পর তো আবার অফিসের সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, করছি কাজ। তারপরে আমরা সবাই আবার কাজ করতে শুরু করে দিলাম। আমি ওদের সাথে মিলে কাজ করতে শুরু করলেও আমার মাথায় বারবার একটা কথাই ঘুরছিল, আর সেটা হলো আমি আসার দিন থেকেই কেনই বা আরোহী ম্যাডাম এই অফিসে কাজ করতে শুরু করে দিল। কেনই বা তার বাবা এত করে বলা সত্ত্বেও সে আগে অফিসে জয়েন হয়নি। আমার মাথায় এসব আসার পরেও আরও একটা কথা চলে আসলো, আর সেই কথা হলো তাহলে কি আরোহী ম্যাডাম আমার জন্যই অফিসে জয়েন করেছে? আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই সে অফিস করতে শুরু করে দিয়েছে? কিন্তু সে যদি এসব আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য করেই থাকে, তাহলে আজকে সুযোগ থাকা সত্ত্বেও সে আমাকে কিছু বললো না কেন? নাকি কিছুদিন ভালো নাটক করে তারপর তার খারাপ রূপ দেখাবে? কিন্তু প্রতিশোধ নিতে হলে তো এমনিই নিতে পারে, অপেক্ষা করার কি দরকার? না, আর ভাবতে পারছি না। আর ওই ম্যাডামের মাথায় কী চলছে সেটা কিছুতেই বুঝতে পারছি না। এইসব বলে ভাবনার জগৎ থেকে বের হয়ে কাজে মন দিলাম। দেখতে দেখতে আরও কিছুটা সময় কেটে গেল। অফিসের সময় শেষ হয়ে গেল।
এবং যে যার মতো ব্যাগ গুছিয়ে বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম। সবার মতো আমি তৈরি হয়ে নিলাম। তারপর যেই নিজের সিট থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, ঠিক তখনই পিয়ন কাকা আমার সামনে এসে বলতে লাগলো, সাগর বাবা, জি কাকা বলুন। তোমাকে ম্যানেজার স্যার তার রুমে ডাকছে। এখন? হ্যাঁ। ঠিক আছে, আপনি যান, আমি স্যারের রুমে যাচ্ছি। আচ্ছা। তারপর পিয়ন কাকা চলে গেল। আমার পাশে থেকে জয় এবং জয় বলে উঠলো, কি ব্যাপার সাগর, তোকে হঠাৎ ম্যানেজার স্যার ডেকেছে কেন? জানি না রে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে চল স্যারের কাছে যাই। হ্যাঁ তাই চল। তারপর তিনজনে মিলে ম্যানেজার স্যারের রুমের দিকে এগিয়ে যেতে লাগলাম। স্যারের রুমের সামনে এসে জয়া বলে উঠলো, তুই ভিতরে গিয়ে দেখ স্যার কি বলে, আর আমরা এখানে তোর জন্য অপেক্ষা করি। তাহলে তুই ফিরলে একসাথে অফিস থেকে যাব। ঠিক আছে, তোরা তাহলে দাঁড়া। তারপর আমি ওদের সেখানে দাঁড় করে রেখে ম্যানেজার স্যারের অনুমতি নিয়ে স্যারের রুমে ঢুকলাম আর বলতে লাগলাম, স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ সাগর, তা তোমার অফিসের প্রথম দিন কেমন কাটলো? জি স্যার, ভালো। আচ্ছা, এখন তাহলে এখানে একটা সাইন করে দাও দেখি। স্যার একটা রেজিস্টার খাতা আমার দিকে এগিয়ে দিয়ে উপরোক্ত কথাটি বলল। আমি খাতাটি দেখে স্যারকে উদ্দেশ্য করে বললাম, স্যার এটা কিসের খাতা আর এখানে সাইন করতে হবে কেন? এটা অফিসের কর্মচারীদের বেতনের খাতা। তাদের বেতন দেওয়ার পরে আমরা তাদের থেকে এখানে একটা সাইন নিয়ে রাখি। স্যারের কথা শুনে আমি আবার বললাম, কিন্তু স্যার আমি তো আজকে প্রথম অফিসে জয়েন করলাম আর আমার কাজের 1 মাসই হয়নি, তাহলে বেতন সাইনের কথা আসছে কেন? প্রতি উত্তরে স্যার আমাকে যা বললো সেটা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। আমি জানি তুমি আজকেই জয়েন করেছো আর তোমার চাকরির 1 মাস এখনো হয়নি। তাহলে এই যে বেতন আর সাইন এসব কিসের জন্য? এইসব ম্যাডাম বলেছে সেই জন্য। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমাদের আরোহী ম্যাডাম, সে বলেছে তোমাকে তোমার হাফ বেতন আজকে দিয়ে দিতে আর বাকিটা মাস শেষ হওয়ার পরে। কিন্তু কেন? কেন তা তো আমি জানি না, উনি আমাকে বলল তাই আমি তোমাকে দিচ্ছি। ও আচ্ছা। তাছাড়া আমি মনে করি এই হাফ বেতন পাওয়ার পরে তোমারই ভালো হয়েছে, কারণ পরিবারের খরচ হয়ে যাবে। ম্যানেজার স্যারের কথা শুনে আমার চোখের সামনে সেই দিনের মা বাবার কথা বলার দৃশ্য ভেসে উঠল। সেই সাথে নিধির ছোট ছোট আবদার ও মা বাবার পরনে থাকা পুরোনো কাপড় এইসবও বেশি উঠতে লাগলো। আমার এইসব ভাবনার মাঝে স্যার বলে উঠলো, কি ভাবলে, হাফ বেতন এখনই নিবে নাকি একবারে মাস শেষে ফুল বেতন নিবে? না না স্যার, আপনি বরং এক্ষুনি আমাকে হাফ বেতন দিয়ে দিন। ঠিক আছে, তাহলে এখানে একটা সাইন করো। আচ্ছা। তারপর ম্যানেজার স্যারের দেখানো জায়গায় আমি একটা সাইন করে দিলাম। সেই সাথে ম্যানেজার স্যার আমার দিকে হাফ বেতন এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার হাফ বেতন। ধন্যবাদ স্যার। ঠিক আছে, এখন তাহলে তুমি আসতে পারো। আচ্ছা স্যার। তারপর আমি ম্যানেজার স্যারের রুম থেকে টাকা নিয়ে গণনা করতে করতে বেরিয়ে গেলাম। আমি মোট টাকা গণনা করে দেখলাম সেখানে 10,000 টাকা রয়েছে। আমার 1 মাসের বেতন 20,000 টাকা, সেই হিসেবে অর্ধেক টাকা রয়েছে। আমি স্যারের রুম থেকে বের হওয়ার পর জয় এবং জয় বলে উঠলো, সাগর, তোকে ম্যানেজার স্যার ডাকলো কেন রে? টাকা দিতে। কিসের টাকা দিতে? আমার হাফ বেতন দিতে। হঠাৎ মাসের শুরুতেই হাফ বেতন দিয়ে দিল কেন? সেটা তো জানি না, স্যার শুধু বললো আরোহী ম্যাডাম নাকি তাকে বলেছে আমাকে হাফ বেতন আজকেই দিয়ে দিতে। বাবা, ম্যাডাম দেখি তোর জন্য অনেক চিন্তা করে। ম্যাডাম আমার জন্য চিন্তা করবেন কেন? চিন্তা যদি না করতো তাহলে কি তোমাকে অফিসের প্রথম দিনই হাফ বেতন দিয়ে দিত নাকি? ধুর, তোরা উল্টাপাল্টা ভাবছিস। এটাই হয়তো অফিসের নিয়ম, তাই ম্যাডাম আমাকে অগ্রিম বেতন দিয়ে দিল। কোথায়? আমাদের তো কোনোদিন অগ্রিম বেতন দেওয়া হয় নাই, আর না শুনেছি অন্য কাউকে অগ্রিম বেতন দিয়েছে। তা জয়, তুই শুনেছিলি নাকি রে? না রে, আমিও তো এমন কিছু শুনি নাই। তাহলে এর অর্থ কি দাঁড়ায় বুঝতে পারছিস তো? অবশ্যই বুঝতে পারছি। এর অর্থ আবার কি দাঁড়ায়? কেন বুঝে না? এর অর্থ কি দাঁড়ায়? না তো। এর অর্থ দাঁড়ায় আমাদের এই ভোলা ভালা দোস্ত আগে থেকেই ম্যাডামের পরিচিত, হয়তো দুইজন একে অপরকে পছন্দও করে। ধুর, তোরা কি সব যাতা বলছিস না? যা তা নাকি সত্যি কথা বলছিস সেটা তো সময়ই বলে দিবে। ঠিক আছে ঠিক আছে, যখন বলবে তখন দেখা যাবে। এখন চল, মার্কেটে যেতে হবে। মার্কেট? কিন্তু কেন? মা বাবার বোনের জন্য কিছু শপিং করতে হবে। তুই শপিং করবি, সেখানে আমরা গিয়ে কি করবো? তোরা যে পাবলিক, আমার থেকে ট্রিট না নিয়ে তো ছাড়বি না, তাই প্রথমে আমার সাথে শপিং করবি, তারপর ছোটখাটো একটা ট্রিট নিয়ে বাড়িতে চলে যাবি। মামা, তুমি দেখি আমাদের অভ্যাস একদিনেই বুঝে গিয়েছো। হ্যাঁ বুঝেছি, এখন এখানে দাঁড়িয়ে বকবক না করে আমার সাথে চল। ঠিক আছে মামা, চলো। তারপর আমরা সেখান থেকে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। অন্যদিকে আরোহী তার রুমের পাশে দাঁড়িয়ে সবটা দেখছিল। আমরা সেখান থেকে বের হয়ে আসার পর আরোহী তার জায়গা থেকে বের হয়ে এসে বিড়বিড় করে বলতে লাগলো, তুই খুব চালাক তাই না? একদিনেই মানুষের মুখ দেখে বলে দিতে পারিস যে কেমন, তার মনে কি চলছে।
দেখি তাহলে এখন তোর ওই চালাকি ঠিক কোন জায়গায় পর্যন্ত চাই। তারপরে আরোহী সেখান থেকে এসে একটা রেস্টুরেন্টে চলে যায়। সেখানে তার বান্ধবী নীলিমা বসে রয়েছে। আরোহী নীলিমার সাথে কিছু কথা বলে এক পর্যায়ে ম্যানেজারকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি ওকে টাকা দিয়ে দিয়েছেন? জি ম্যাডাম। টাকা দেওয়ার পরে কিছু বলে নাই? তেমন কিছু একটা বলেনি, কিন্তু আমি প্রথম যখন বললাম যে তোমার হাফ বেতন দিব তখন ও নিতে চাচ্ছিল না। কেন? সেটা তো আমি জানি না। না নেওয়ার কারণ বলে নাই? বললো আজকে তার অফিসের প্রথম, এখনো মাস শেষ হয়নি, তাহলে হাফ বেতন এখনই কেন, এসব জিজ্ঞাসা করছিল। ও আচ্ছা, তা হাফ বেতন কি পরে নিয়েছে? জি ম্যাডাম, নিয়েছে। আমি যখন বললাম আপনি ওকে হাফ বেতন দিতে বলতেছেন তখন কি একটা ভাবলো, তারপরে বেতন নিয়ে গিয়েছে। ঠিক আছে, এখন তাহলে আমি রাখি। আচ্ছা ম্যাডাম। তারপর আরোহী কল কেটে আবার নীলিমার সাথে কথা বলায় যোগ দেয়। ইতিমধ্যে সেখানে আরোহীর বাকি বান্ধবী ইতি আর মেঘাও চলে এসেছে। আরোহী যখন ম্যানেজারের সাথে এইসব নিয়ে কথা বলছিল তখন ওরা তিন বান্ধবী অনেকটা অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়েই শুনছিল। তাই যখন আরোহীর কথা শেষ হলো তখনই মেঘা জিজ্ঞাসা করে উঠল, আরোহী, তুই এসব কি শুরু করে দিয়েছিস বলতো? আমি আবার কি শুরু করলাম? আরোহী, তোর এই হাব ভাব কিন্তু আমার ভালো লাগছে না। শুধু তোর না, আরোহীর এমন ব্যবহার আমারও তেমন ভালো লাগছে না। আরে বাবা, তোদের কি হয়েছে? কি ভালো লাগছে না সেটা তো আমাকে বলবি। আমরা যে আরোহীকে চিনি আর তুই এখন যে আরোহী হয়ে রয়েছিস সেটা আমাদের ভালো লাগছে না। তা আমি এই দুই আরোহী কিভাবে হলাম সেটা কি একটু বলবি? আমরা তোকে সবসময় দেখে এসেছি রাগী প্রকৃতির। তোকে যদি কেউ আঘাত করে, স্পর্শ পর্যন্ত করে, তাহলে তুই মুহূর্তের মধ্যে তার উপরে প্রতিশোধ নিস। এমনকি আমরা দেখেছি তুই সেই মানুষটাকে এমন শাস্তি দিস যে তোর দিকে আবার ফিরে তাকাতে সেই মানুষগুলো ভয় কাঁপে। আর এখানে এখানে তুই কি করছিস? এখানে আমি আবার কি করলাম? এখন তোকে একটা ছেলে রাস্তায় এত মানুষের সামনে অপমান করছে, থাপ্পড় মারছে, আর তুই কি না সেই মানুষটাকে ছেড়ে দিচ্ছিস? তোদেরকে বললো আমি ওকে ছেড়ে দিয়েছি? কি আর বলবে, আমরা তো নিজেরাই দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস বল দেখি, একটু শুনি। এই যে তুই ওই ছেলেটা, নাম জানি কি, সাগর নাকি অন্য কিছু, ওর উপরে প্রতিশোধ না নিয়ে উল্টোকে চাকরি দিয়েছিস। একদিন অফিস করে হাফ বেতন দিয়ে দিয়েছিস। তা এর থেকে কি প্রমাণিত হলো? এর থেকে প্রমাণিত হলো তুই ওই ছেলেটাকে ছেড়ে দিয়েছিস, তার উপরে কোনো প্রতিশোধ নিবি না। কি হলো, হঠাৎ হাসলি কেন? তোরা যা বলছিস সেসব শুনে না হেসে কি করে থাকি বলতো? আমি হাসির কিছু বলেছি বলে তো আমার মনে হচ্ছে না। তোরা বলছিস আমি একটা ছেলেকে ছেড়ে দিয়েছি। ছেড়েছি তো ছেড়েছি, সেই ছেলেকে ছেড়ে দিয়েছি যে নাকি আমাকে রাস্তার মানুষের সামনে অপমান করেছে, থাপ্পড় মেরেছে, যার কারণে আমার মা বাবার কে কথা শুনতে হয়েছে। আমি কিনা সেই ছেলেকে ছেড়ে দিয়েছি। তার মানে কি তুই ছেলেটিকে ছাড়িসনি? কিরে, কথা বলছিস না কেন? বল ওকে ছেড়ে দিয়েছিস কিনা। ছেড়ে দিয়েছি কিনা সেসব খুব শীঘ্রই জানতে পারবি। মানে অপেক্ষা কর, আমি সেই ছেলেটির সাথে কি করে সব আস্তে আস্তে জানতে পারি। তার মানে তুই ছেলেটাকে শাস্তি দিবি? হয়তো দিব, হয়তো না। আরোহী, হেয়ালি বাদ দে, বল না তুই সামনে কি করবি। অপেক্ষা কর, সামনে কি করি না করি সবটা আস্তে আস্তে জানতে পারবি। আচ্ছা বাবা, যা করলাম অপেক্ষা। তারপর আরোহী তাদের কথাগুলো শুনে হাসতে থাকে, সেই সাথে মনে মনে বলতে থাকে, ছেড়ে দিব সেটা আবার আমি? তারপর আরোহীদের সাথে কথা বলায় মন দিল। অন্যদিকে আমি ওদের নিয়ে শপিং করে শেষ করে একটা রেস্টুরেন্টে গিয়ে ওদের ট্রিট দিয়ে দিলাম। তারপর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে সবাইকে যার যার কাপড় দেওয়ার পর সবাই খুশি হয়ে গেল। যদিও মা বাবা মুখে বলছিল এইসব আনার কি দরকার ছিল, তবু ওদের মুখ দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু তারা ভিতরে ভিতরে অনেক খুশি হয়েছে। আর নিধি, ওর কথা না হয় বাদই দিলাম, কারণ ওর পছন্দের জিনিস পাওয়ার পরে ও যে কত খুশি হয়েছিল সেটা একমাত্র আমিই জানি। তারপর থেকে আমার অফিসের নিত্যদিনের কাজ শুরু হয়ে গেল। দেখতে দেখতে অফিসের কাজ ভালো মতো বুঝে গেলাম, তার সাথে অফিসের সবার ভালোবাসার পাত্র হয়ে গেলাম। ভাই এক কথায় বললে অফিসের মধ্যমণি হয়ে গেলাম। বেশ কিছু প্রজেক্টের কাজ আমি নিজের দক্ষতা দিয়ে করেছি, যার কারণে অফিস বড় বড় টেন্ডার পেয়েছে। সেই সাথে আমি অফিসের মালিক অর্থাৎ আরোহীর বাবার প্রিয় পাত্র হয়ে উঠলাম। সেই সাথে আরোহী ম্যাডামের প্রিয় পাত্র হয়ে উঠলাম। যদিও প্রথমে ভেবেছিলাম আরোহী আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে চাকরি দিয়েছে, কিন্তু সময় যত গেছে আরোহী তত আমার কাছে এসেছে, আমার সাথে ভালো ব্যবহার করেছে। এমনকি ভুল করা এবং বকা দেওয়া
সম্পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও কখনো আমাকে উচ্চস্বরে কিছু বলেনি, উল্টো সবসময় ভালো ব্যবহার করেছে, যার কারণে আরোহীর প্রতি আমার যে ধারণা ছিল সেই ধারণা আস্তে আস্তে মিথ্যে প্রমাণ হয়ে গেল। এছাড়া আরোহী আমাদের সমবয়সী হওয়ার কারণে অফিসে আমরা যারা ছিলাম তাদের সাথে ওর একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। অনেকটা বলতে গেলে বন্ধুদের মতো আমিও বেশি প্রাধান্য পেতাম। তাই মাঝে মাঝে আরোহীর অনুপস্থিতিতে জয় জয় এবং বাকিরা আরোহীকে নিয়ে আমাকে খেপাতো। দেখতে দেখতে সময় কেটে গেল, মাসের পর মাস চলে গেল। অফিসে আমার প্রমোশনও হয়ে গেল। মানুষের প্রমোশন হওয়ার পর মানুষ 1 কি 2 ধাপ উপরের পদে যায়, কিন্তু আমি প্রমোশন হয়ে একেবারে আরোহীর বিয়ে হয়ে গেলাম। যেই দিন আমার প্রমোশন হয়েছে সেদিন আমার মতো খুশি অন্য কেউই ছিল না। আমি কখনো ভাবতে পারিনি যে আমার মতো মানুষ এত দ্রুত এত বড় একটা পদে চলে যাব। সেই সাথে মনের গহীনে বিন্দু বিন্দু ভয় জড়ো হচ্ছিল, কারণ এত বড় পদে আমি সঠিকভাবে করতে পারবো কিনা সেই সব ভেবে। সেই ভয় তো দূর করতে আমি এক পা করে জয় আর জয়ের কাছে চলে গেলাম, কারণ ওদের সাথে কথা বললে আমার মনে সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ওদের কাছে চলে গেলাম। ওদের কাছে গিয়ে দেখলাম ওদের দুইজনের মুখ কালো হয়ে রয়েছে। ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে ওরা কিছু একটা নিয়ে মন খারাপ করে রয়েছে। আমি এদের মন খারাপের কারণ জানতে চাওয়ার পরে ওরা আমাকে যা বললো তা শুনে আমি একটা ধাক্কা খেলাম, যার কারণে একটা সময় আমার মনে হলো আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি। আমি ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে তোদের মন খারাপ নাকি? ওরা দুজনেই নিশ্চুপ। কি হলো, কথা বলছিস না কেন? কি বলবো? তোদের মন খারাপ কেন? কে বলছে আমাদের মন খারাপ? তোদের মুখ দেখে বোঝা যাচ্ছে তোদের দুজনেরই মন খারাপ। হ্যালো, হ্যাঁ এখন বল তো কি হয়েছে তোদের? আমাদের কিছু হয়নি। কিছু হয়েছে কিনা সেটা তো বুঝতেই পারছি, এখন আর মিথ্যা কথা না বলে সব সত্যি করে বলে ফেলতো। দেখুন, আপনি আমাদের স্যার আর আমরা হলাম সাধারণ কর্মচারী। শুধু শুধু কেন আমাদের ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামাচ্ছেন? জয়ের মুখ থেকে এমন কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না, আর ভাবতে লাগলাম আমি মানুষ চিনতে ভুল করে ফেলেছি, যার জন্য আজকে ওরা এই মুহূর্তের মধ্যেই পর করে দিল। যদিও ওদের কথা শুনে আমার কষ্ট হচ্ছিল, তবু সেই কষ্ট চেপে রেখে আমি ওদের উদ্দেশ্যে বলতে লাগলাম, আমি না তোদের বন্ধু, তাহলে স্যার হলাম কবে থেকে? কবে আবার? আজকেই, যখন আপনার প্রমোশন হয়েছে তখনই। তার মানে আমার প্রমোশন হওয়ার কারণে তোরা খুশি না? আমরা খুশি হব না কেন? যদি খুশি হয়ে থাকিস তাহলে আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? আপনি আমাদের স্যার, আর স্যারের সাথে তো এভাবে কথা বলতে হয়। আমি কি একবার বলেছি তোরা আমার সাথে স্যারের মতো কথা বলবি? না, বলেন নাই, কিন্তু বলতে কতক্ষণ? ও, তার মানে তোরা এতদিন ধরে আমাকে এই চিনিস? ভালো, খুবই ভালো। এইসব বলে আমি ওদের সামনে থেকে মন খারাপ করে চলে আসলাম। সেই সাথে মনে মনে বলতে লাগলাম, হায় রে মানুষ, আমি প্রমোশন পেয়েছি তাই তোরা আমার সাথে এমন করতে পারলি? আমি প্রমোশন পেয়ে একটু উপরের পদে গিয়েছি দেখি কি তোদের আমি পর করে দিয়েছি? কোথায়, দেইনি তো। তোদের কিছু বলেছি? তোরা আগেও যেমন আমার বন্ধু ছিলি এখনও তেমনি বন্ধুই আছিস, তাহলে কেন তোরা আমাকে পর করে দিলি? এইসবে আমি মনে মনে ভাবছিলাম। আমি মনে মনে এইসব বলতে বলতে নিজের সিটে গিয়ে বসে পড়লাম। অন্যদিকে আমি চলে যাওয়ার পর জয়কে বলে উঠলো, জয়, আমরা সাগরের সাথে কি অন্যায় করে ফেললাম? মনে তো তাই হচ্ছে। আমরা তো ওর সাথে ফাজলামি করেছিলাম, কিন্তু ওই যেন ভাবে মন খারাপ করে চলে গেল। তাতে তো মনে হচ্ছে ওই সবটা সত্যি ভেবে নিয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এখন তাহলে আমাদের কি করা উচিত? কি আর করা উচিত? ওর কাছে গিয়ে ওর মনের ভুল ভাঙানো উচিত। ও যে এইভাবে মন খারাপ করে চলে গেল, তারপর কি আমাদের সাথে কথা বলবে? বলবে না মানে 100 বার বলবে। শত হলেও আমরা ওর বন্ধুই হই। এখন এখানে কথা বলে সময় নষ্ট না করে চল তো যাই। হ্যাঁ চল। তারপর ওরা দুজনে আমার কাছে আসতে থাকে। অন্যদিকে আমি ওদের এমন ব্যবহারের কথা ভাবতে ভাবতে চোখে জল ছেড়ে দেই। যখন ওদেরকে আমার দিকে আসতে দেখলাম তখন হাত দিয়ে চোখের জল মুছে স্বাভাবিক হয়ে কাজ করার ভান করতে লাগলাম। আমি ওদের দিকে ব্যস্ততার ভান করে বলতে লাগলাম, কি ব্যাপার, আপনারা দুজন হঠাৎ এখানে? কেন, আমরা কি তোর কাছে আসতে পারি না? তা পারবেন না কেন? কাজ থাকলে অবশ্যই আসতে পারবেন। কাজ ছাড়া কি আসা যাবে না? বসের কাছে কাজ ছাড়া আসার কোনো কারণ তো দেখছি না। আমরা দুজন তো বসের কাছে আসিনি। তাহলে কার কাছে এসেছেন? আমরা আমাদের বন্ধুর কাছে এসেছি। দুঃখিত, এখানে আপনাদের বন্ধু আছে বলে তো আমার মনে হয় না। তোকে কে বলেছে এখানে আমাদের বন্ধু নেই? কে আর বলবে, আমি নিজেই তো দেখতে পারছি এখানে আমি ছাড়া আর কেউ নেই। তুই তো আমাদের বন্ধু। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ আমি আপনাদের বন্ধু না। তাহলে কি? আমি আপনাদের স্যার। তাই নাকি? তা তুই আমাদের স্যার হয়ে গেলি কখন থেকে? একটু আগের ঘটনা মনে করুন, আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। একটা অভিমান? হ্যাঁ। আমরা তো ওইসব তোর সাথে ফাজলামি করেছিলাম। কোনটা ফাজলাম আর কোনটা সিরিয়াস ভাবে বলা
সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে। হয়েছে কিনা সেটা তো আমরা দেখতেই পারছি। হ্যাঁ। হয়েছে হয়েছে, আর ভাগ করতে হবে না, এখন আমাদের সাথে চল। আপনাদের সাথে আমি কোথায় যাব? কোথায় আবার? রেস্টুরেন্টে? আমি রেস্টুরেন্টে কেন যাব? আমরা বলেছি তাই যাবি। আমার কাজ আছে, আমি কোথাও যেতে পারবো না। বুঝি তো বুঝি, কেন তুমি যেতে যাচ্ছ না সব আমরা বুঝি। কি বুঝিস তোরা? এখন আমাদের সাথে গেলে যে তোমার পকেট ফাঁকা করব, তাই তুমি যেতে যাচ্ছ না। আপনারা ভালো করেই জানেন আমি পকেট ফাঁকা হওয়ার ভয় পাই না। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমাদের সাথে চল আর প্রমাণ করে দে তুই পকেট ফাঁকা হওয়ার ভয় পাস না। ঠিক আছে চলুন। তারপর আমি ওদের সাথে পাশের একটা রেস্টুরেন্টে চলে গেলাম। তখন দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল, তাই রেস্টুরেন্টে যাওয়ার আগে কারো কাছে অনুমতি বা কাজ ফাঁকি দেওয়ার প্রশ্নই আসছিল না। আমরা 3 জন মিলে রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসে খাবার অর্ডার দিলাম। তখন আমার মনের ভিতর ওদের উপরে যে অভিমান সৃষ্টি হয়েছিল তা কমেনি। দেখতে দেখতে খাবারও চলে আসলো এবং আমরা খাওয়া শুরু করে দিলাম। খাবার খাওয়ার ফাঁকে ওরা আমাকে এমন কিছু বলল যার কারণে আমার মনে থেকে সেই অভিমান কখন ভেঙে গিয়েছে সেটা আমি নিজেও বলতে পারবো না। খাবার খাওয়ার মাঝে জয় আমাকে বলে উঠলো,